আমি আপনাদেরকে আগামী কয়েক মিনিটে এমন কিছু চমকপ্রদ তথ্য দিব যার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এই জ্বালানি তেলের পেছনে মূল কারসাজিটা কারা করছে। সেখান থেকে আপনারা জেনে যাবেন যে আসলে কী কারণে বাংলাদেশের জ্বালানি তেলের এই কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকার বলছে বর্তমানে বাংলাদেশে 2,18,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। আমাদের দিনে ডিজেলের চাহিদা 12,000 মেট্রিক টন, অকটেন 1400 মেট্রিক টন এবং পেট্রোল 1200 মেট্রিক টন খরচ হয়। সব মিলিয়ে আমাদের দিনে জ্বালানি তেলের যে খরচ সেটা হলো 15,000 মেট্রিক টনের মতো। সরকার যে হিসাব আমাদেরকে দিয়েছে 2,18,000 মেট্রিক টনের যে মজুত রয়েছে সেটা যদি দিনে আমরা 15,000 লিটার মেট্রিক টন করে খরচও করি তাহলে আমাদের আরও 15 দিন অনায়াসে চলে যাবে। কিন্তু 15 দিন পরে আমাদের কি হবে? এর মধ্যে খুশির খবর হলো এই সময়ের মধ্যে আরও কয়েকটি জাহাজ তেল নিয়ে বাংলাদেশে আসছে এবং এই জাহাজগুলো আসলে প্রতিটি জাহাজে যে তেল আসবে প্রতিটি তেল দিয়ে অন্তত 3 থেকে 5 দিন, কোনোটি দিয়ে এর বেশি দিন বাংলাদেশ চলতে পারবে। অর্থাৎ যে মজুত রয়েছে সেই মজুতের তেল দিয়ে বাংলাদেশ যতদিন চলবে এবং এর মধ্যে যে তেল আসবে সেগুলো দিয়ে সামনে আমরা আরও চলতে পারবো। মোট কথা, জ্বালানি তেলের যে সরবরাহ, যে আমদানি এখন পর্যন্ত স্বাভাবিকই বলা যায় যে সংকট সে অর্থে নেই। কিন্তু আপনি যদি পাম্পগুলোর দিকে তাকান, আপনি যদি দেশের মানুষের যে হারে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর দিকে তাকান, আপনার কাছে স্পষ্টত জ্বালানি তেলের সংকট দেখা যাবে। অর্থাৎ সরকারের যে তথ্য এবং মাঠের যে চিত্র সেটা সম্পূর্ণ ভিন্ন। এখন সরকারের যে তথ্য 2,18,000 মেট্রিক টন জ্বালানি তেলের যে মজুদ, সেই তথ্যটাকেও আমি চেক করে দেখেছি। ইস্টার্ন রিফাইনারিতে আমি যোগাযোগ করেছি এবং আমার একজন প্রতিনিধির মধ্য দিয়ে আমি যোগাযোগ করেছি এবং আমি জানতে পেরেছি যে এই যে মজুদ এটা সত্য। তাহলে জ্বালানি তেলের সংকটটা কোথায়? তার উপর আমাদের যে অকটেনের মাসিক যে চাহিদা, এর মধ্যে 30,000 মেট্রিক টন অকটেন বাংলাদেশে উৎপন্ন হয়। মাত্র 5,000 মেট্রিক টন অকটেন সম্ভবত আমাদেরকে আমদানি করতে হয়, কিংবা সেটা হচ্ছে এই ক্রুড অয়েল থেকে তৈরি করতে হয়। সেই জায়গায় আমাদের তো অকটেনের সংকট হওয়ারই কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংকট হলো অকটেনের। অকটেনের সংকট কেন বলছি? কারণ আপনি যদি পাম্পগুলোতে যান, সবচেয়ে বেশি দীর্ঘ লাইন প্রাইভেট কার এবং মোটরসাইকেল, এগুলো সবগুলোতেই অকটেনের ব্যবহার বেশি। সেই জায়গা থেকে আমি বলছি যে জ্বালানি তেলের সরকার বলছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, অন্তত 15 দিনের মজুত রয়েছে, এটাকে খুব স্বাভাবিক মজুতই বলা যায়। এবং সরকার বলছে সরবরাহ সব দিকে ঠিক। তাহলে জ্বালানি তেলের সংকটটা কোথায়? জ্বালানি তেল এই যে পাম্পে সরবরাহ করা হচ্ছে সেখান থেকে গাড়িগুলো তো ঢুকছে না, যাচ্ছেটা কোথায়? আমি আপনাদেরকে আগামী কয়েক মিনিটে এমন কিছু চমকপ্রদ তথ্য দিব যার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এই জ্বালানি তেলের পেছনে মূল কারসাজিটা কারা করছে। সেখান থেকে আপনারা জেনে যাবেন যে আসলে কী কারণে বাংলাদেশের জ্বালানি তেলের এই কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে। দেখেন, এই যুদ্ধ অবস্থার মধ্যেও সরকার মোটামুটি, নতুন সরকার বসে মোটামুটি ভালোই চেষ্টা চালিয়েছে। আমি সরকারের খুব আহামরি দোষ দেখি না, একটা জায়গায় দেখি, সেটা আমি শেষে বলবো। কিন্তু আমরা দেখতে পেলাম জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। আমি আমার মোটরসাইকেল বন্ধ করে রেখেছি, আমি চালাচ্ছি না এই জন্য যতদিন এই সংকট থাকবে ততদিন আমি মোটরসাইকেল চালাবো না। কিন্তু অনেকের চালাতে হচ্ছে, কেননা তার অনেকের জীবিকা এই মোটরসাইকেলের উপর, এই প্রাইভেট কারের উপর। অনেকের দৈনন্দিন কাজের সব কিছুই নির্ভর করে তার ওই ব্যক্তিগত যে মোটরসাইকেল কিংবা ওই যে প্রাইভেট কার যেটা রয়েছে সেটার উপর। এখন প্রশ্ন হলো জ্বালানি তেল যাচ্ছে কোথায়? আমি একটা তথ্য দিই আপনাদেরকে। এই তথ্যটা সরকারই দিয়েছে। সরকার বলছে তেজগাঁয়ের একটা ফিলিং স্টেশন, বড় ফিলিং স্টেশন, যেখানে সবসময় দীর্ঘ লাইন থাকে, একেবারে স্বাভাবিক সময়েও হচ্ছে দীর্ঘ লাইন থাকে তেলের জন্য। আপনি 15-20টার গাড়ির আগে আপনি আসলে ওইখানে তেল নিতে পারবেন না। যদি আপনি মোটরসাইকেল নিয়েও ঢোকেন সেই পাম্পে, আপনাকে মিনিমাম 10-15টা গাড়ির পেছনে দাঁড়াতে হবে, মানে স্বাভাবিক সময়ে। সেটার নাম তেজগাঁ ফিলিং স্টেশন। আমরা জানি আর্মি শাসিত যে ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনগুলো আর্মির অধীনে রয়েছে। সেই ট্রাস্ট ফিলিং স্টেশনে প্রতিদিনই সরকার তেল সরবরাহ করছে এবং তারা প্রতিদিনই তেল বিক্রি করছে। সেই ফিলিং স্টেশনে 2025 সালের একদিনে, মার্চের একটি দিনে 5,400 লিটার তেল বিক্রি হয়েছে। ঠিক 2026 সালের ঠিক একই দিনে, মার্চের একই দিনে, সম্ভবত 29 মার্চ, সেদিন তেল বিক্রি হয়েছে 10,620 লিটার। এই পাম্পে প্রতিদিনই তেল সরবরাহ হচ্ছে, প্রতিদিনই তারা তেল বিক্রি করছে। কিন্তু 2025 সালের একই দিনের তুলনায় 2026 সালের একই দিনে প্রায় 4,000 লিটার বেশি তেল বিক্রি হচ্ছে। তাহলে এই 4,000 লিটার তেল কোথায় যাচ্ছে? আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন। গাড়ি বেড়েছে, চাহিদাও বেড়েছে,
তাই বলে কি দৈনিক 4,000 লিটার বেড়েছে একটি পাম্পে? আমি আমার ঢাকার বাইরে আমার জেলার কিছু তথ্য দিই। যেই পাম্প দিনে 200 লিটার তেল বিক্রি করতে পারতো না, সেই পাম্প এখন দিনে 1,000 লিটার তেল বিক্রি করছে। অর্থাৎ তেল গাড়িতে ঢুকছে এবং মানুষের কাছে যাচ্ছে, তবুও কেন তেলের সংকট? এই প্রশ্নটা কি আসে না? অবশ্যই আসে। দেখেন, সরকারের কাছে তেলের যে মজুত রয়েছে, একদম সংকটময় পরিস্থিতির শুরু থেকে সরকার তেল সরবরাহ করছে। কোথাও কোথাও সরবরাহে ঘাটতিও ছিল এবং কিছু অব্যবস্থাপনাও ছিল, কিন্তু এরপরেও সরকার তেল সরবরাহ করেছে। কিন্তু অনেক তেলই গাড়িতে ঢুকেছে, কিন্তু সেগুলো গাড়ির কাজে ব্যবহার হয়নি, সেগুলো খোলা বাজারে বিক্রি হয়েছে। আবার পাম্পে যে তেল গেছে, সেই তেল অনেক সিন্ডিকেটের মধ্য দিয়ে মজুত হয়ে গেছে। কিভাবে মজুত হয়েছে সেটার উদাহরণ একটু দিই। ধরেন, যেই পাম্পে, ঢাকার বাইরে একটি পাম্পে তেল গেছে, তো ওই পাম্প মালিকের আবার খোলা বাজারে তেলের ব্যবসা আছে। সে এখন দেখতেছে যে হচ্ছে পাম্পে তেল বিক্রির চেয়ে খোলা বাজারে যে তেল বিক্রি সেটা রমরমা ব্যবসা। তো তিনি কি করেছেন, ধরেন তিনি 1,000 লিটার বা 2,000 লিটার অকটেন পেট্রোল পেয়েছেন, তিনি ওইখানে অর্ধেক পাম্পে বিক্রি করছেন, বাকি অর্ধেক তার খোলা বাজারের যে দোকান সেখানে নিয়ে যাচ্ছেন, এবং তিনি কয়েকটি বাউচার তৈরি করে সেটা এই প্রশাসনকে দেখাচ্ছেন। প্রশাসন যদি অভিযানে আসে এবং বাউচার যদি দেখতে চায়, তিনি দেখাচ্ছেন। অর্থাৎ পাম্প থেকে তেল চলে যাচ্ছে খোলা বাজারে। এখন দেখেন, সরকার কিন্তু দাম বাড়ায়নি। সরকার এখানে খুব ভালো একটা উদাহরণ তৈরি করেছে। তেলের দাম না বাড়িয়ে এই সংকটময় পরিস্থিতিতে সরকার খুব সহজে তেলের দাম বাড়াতে পারত। কিন্তু মানুষ কি তেলের প্রকৃত দামে কি তেল পাচ্ছে? পাচ্ছে না। অন্তত ঢাকার বাইরে এবং পাম্পের বাইরে থেকে যারা তেল কিনছেন তারা পাচ্ছেন না। এবং আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, এখন অধিকাংশ মানুষই পাম্পের বাইরে থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন, কেননা তেলের একটা বড় মজুত হয়ে গেছে, সরকারের আওতার বাইরে চলে গেছে এই মজুতটা। সেটা একেবারে কম না। 1,00,000 মেট্রিক টনের কোনো অংশে কম হবে না, বরঞ্চ বেশি হবে যে তেলের মজুত সরকারের বাইরে, বা সরকার নয়, একটা সিন্ডিকেটের কাছে মজুত হয়ে গেছে। এখন দেখেন, 1,00,000 মেট্রিক টন তেল দিয়ে আমরা মোটামুটি 7-8 দিন চলতে পারবো। সেই তেলের মজুত যদি অন্য জায়গায় হয়ে যায়, তাহলে এখানে তো সংকট হবে। এখন আপনি বলতে পারেন যে দেশের তেল তো দেশেই রয়েছে, মজুত অন্য জায়গায় হয়েছে, কিন্তু গাড়িতে তো তেল যাচ্ছে। আমিও মানলাম, কিন্তু যেই তেল অবৈধভাবে মজুত হয়েছে তার পুরোটা কি মানুষের কাছে যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটাও বলি। তারা মনে করছে সরকার সব মিলিয়ে চাপে পড়ে তেলের দাম বাড়াবে, এবং তেলের দাম বাড়াতে সরকার বাধ্য। অর্থাৎ তেলের দাম বাড়িয়ে দিলে এই যে মজুদ যেটা করেছে তারা সেটা আবার পাম্পে ফিরিয়ে নিবে। কারণ খোলা বাজারে সব তেল তো আসলে বিক্রি করাও আসলে অসম্ভব। অনেক মানুষ আসলে খোলা বাজারে যেতেও চায় না। তারপরে খোলা বাজারে যদি কেউ প্রশাসনকে তথ্য দিয়ে দেয়, সেই জায়গা থেকে একটা ধরা খাওয়ার একটা চান্সেস থাকে। তো তারা মনে করছে যে সরকার যদি তেলের দাম বাড়িয়ে দেয়, বা যে সরকার এখন যে ভর্তুকিটা দিচ্ছে সেই ভর্তুকি যদি না দেয়, অর্থাৎ তেলের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। সেই তেলের দাম যদি বেড়ে যায়, তখন সেই তেল তারা প্রকৃত অর্থে, মানে বৈধভাবে পাম্পে ফিরিয়ে এনে তারা, বা হচ্ছে বিভিন্নভাবে তারা ওই বাড়তি দামে বিক্রি করতে পারবে। অর্থাৎ এখন যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের সুযোগ নিচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী। এই সংখ্যাটা একেবারে কম না, যাদের হাতে এখন লাখ টনের মতো তেলের মজুত রয়েছে। এখন ওই যে তেলের দাম বাড়বে, বা সরকার যদি বাড়ায় চাপে পইড়া, তখন তারা এই মুনাফাটা অর্জন করে নেবে। কিংবা যদি তারা আরেকটি বিষয় মনে করছে যে যদি তেলের একেবারে বাংলাদেশ তেলের মজুতে শূন্য হয়ে পড়ে, বা ধরেন যে একেবারে দেশের তৃণমূলের পাম্পগুলোতে তেল সরবরাহের অবস্থা যদি সরকারের আর নাই বা থাকে, তখন তো তারা গেইনার। তাদের কাছে যদি 10,000 লিটারও যদি একজনের কাছে মজুদ থাকে, তারা এটা লিটার কত করে বিক্রি করবে, জাস্ট একটা কল্পনা করেন। এই যে তেলের অবৈধ যে মজুদটা হয়ে গেল, একটা বড়সড় মজুদ যে হলো, এর দায়টা কার? এটাই সরকারের দায়। সরকার শুরু থেকে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেনি, এবং সরকার বুঝতে পারেনি। সবচেয়ে বড় ভুলটা করেছেন জ্বালানি মন্ত্রী। তিনি প্রথমেই বলে দিলেন আমাদের কাছে আর মাত্র 27 দিন কিংবা 17 দিন, এরকম একটা সংখ্যা বলেছেন যে এতদিনের মজুদ আছে। এরপরেই একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা দেশে। এরপরে আমরা দেখলাম প্রতিদিনই জ্বালানি তেল নিয়ে সংকট, আমরা একের পর এক প্রতিদিন নতুন নতুন সংকট দেখতে পাচ্ছি, এবং প্রতিদিনই পাম্পে লাইন দীর্ঘ হচ্ছে। কিন্তু আপনি দেখেন, দেশে ডিজেলের কোনো সংকট নেই। সংকট শুধু প্রাইভেট কার এবং হচ্ছে মোটর সাইকেলের তেলের সংকট, যেই তেলের অধিকাংশই উৎপন্ন হয় বাংলাদেশে, যেই তেলের মূল সোর্সই হলো বাংলাদেশ। কিন্তু সংকটটা বাংলাদেশে উৎপন্ন তেলের জন্য।
তাহলে প্রশ্ন হইল, যেই তেল আমদানি তেলের উপর পুরোপুরি আমরা নির্ভর না, যেই গাড়ির তেলের জন্য, যে ফুয়েলের, যে অকটেনের জন্য আমরা পুরোপুরি আমদানি নির্ভর না, আমরা সেই জায়গায় আমাদের দেশীয় উৎপন্ন তেলের জন্যই আমরা হচ্ছি সবচেয়ে বেশি হাহাকার করছি। তাহলে এই তেলটি গেল কোথায়? এখন আপনি বলতে পারেন যে ডিজেলের কেন সেই অর্থে সংকট নেই। ডিজেল ছোট গাড়িতে দেওয়া হয় না, এবং ছোট গাড়িতে ক্যারি করে ডিজেল নিয়ে খোলা বাজারে বিক্রি করা যায় না, এবং ডিজেলের হিসাবটা পই পই করে দিতে হয়। ডিজেল দেওয়া হয় বড় গাড়িতে, ট্রাক বাসে, এবং ট্রাক বাসে যদি আপনি তেল না দেন সেখানে একটা বড় ধরনের পরিস্থিতি তৈরি হবে। সেখানে দেখা গেল শ্রমিকরা আন্দোলন করে বসতে পারেন, এবং ঈদের সময় গেল, এই সময় যদি আপনি বাসে আন্দোলন না, এই তেল না দেন, সেই সময় দেখা গেল বাস শ্রমিকরা ধর্মঘট করে বসে আছে, তখন আপনি বড় সড় সংকটে পড়বেন। সেই কারণে ডিজেলের সংকটটা, তবে এমন না যে ডিজেলের মজুত হয়নি, ডিজেলেরও বড় সড় একটা অবৈধ মজুত হয়ে গেছে, কিন্তু ডিজেলের সংকটটা এখনো বড় সড় না। আপনি সব পাম্পে যান, মহাসড়কের আশপাশে যে পাম্পগুলো, সব পাম্পে ডিজেল রয়েছে, কিন্তু নেই শুধু পেট্রোল আর অকটেন। ছোট গাড়িতে করে যারা পাঠাও উবার, আমি তাদেরকে মানে হিংসা করি না, কিন্তু পাঠাও উবারের অনেক চালক এখন তেল বিক্রি করে তাদের সংসার চালাচ্ছেন। কিভাবে? পাম্পে গিয়ে 5 লিটার 10 লিটার বা ঘুরে ঘুরে 5-10 লিটার তেল সংগ্রহ করছেন, সেটা এনে তিনি বাইরে বিক্রি করছেন। এই ব্যবসার সঙ্গে আরও অনেকেই জড়িত হচ্ছেন, যারা ঘুরে ঘুরে দিনে বিভিন্ন পাম্প থেকে 5 থেকে 10 লিটার তেল সংগ্রহ করেন, সেগুলো এনে খোলা বাজারে কিংবা হচ্ছে অন্য মোটরসাইকেলের কাছে বিক্রি করছেন। আমার জানা মতে, আমার পরিচিত একজন একটি মোটরসাইকেল থেকে 250 করে 250 টাকা করে 4 লিটার তেল কিনেছেন, অর্থাৎ 4 লিটার তেল কিনেছেন তিনি 1000 টাকা দিয়ে, যেই তেলের দাম 120 টাকা পেট্রোল, 122 টাকা অকটেন। এখন বুঝে নেন যে এই তেল কিভাবে নতুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, কিভাবে মজুত হয়ে গেছে, কিভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, এটার দায়টাও সরকারের। সরকার শুরু থেকে ভালোভাবে অ্যাকশন নেয়নি। এখনও যে ট্যাগিং অফিসার নিয়োগ দিয়েছে প্রতিটি পাম্পে, সেটারও অ্যাক্টিভ কার্যক্রম নাই। সেটাও যে সেভাবে কাজ করছে সে অর্থে আপনি বলতে পারবেন না। দিনের কিছুটা সময় তারা গিয়ে সেখানে দাঁড়াচ্ছেন, কিছু সময় অভিযান চালাচ্ছেন, শেষ। এর বাইরে পেট্রোল পাম্পগুলো, তারপরে এই যে নতুন যে ব্যবসায়ী তৈরি হয়েছে, তারা কিন্তু তাদের মতো করে অসাধু কাজটা করেই যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।